অস্ফুট চিৎকার করে সুটকেসটা হাতে আমি দৌড়াতে শুরু করলাম। কিন্তু কোথায় যাব? যেদিকে যাই নির্জন গলির মুখ বন্ধ। চিৎকার করে একটা পুরো বাড়ির দরজায় ঘা দিলাম। তার ভিতরে দরজা জানলা পর্যন্ত সেই আঘাতের প্রতিধ্বনিতে ছনছন করে উঠল, কিন্তু কোনো সাড়া নেই। অন্ধকার গলি মনে হলো আমার চারিধারে সংকীর্ণ হয়ে আসছে। অসহ্য তার ভ্যাপসা গন্ধ। ভয়, অ্যাডভেঞ্চার, প্রেম সবই আছে গপ্প লেনের ট্রাফিক সিগন্যালে। শুনতে থাকুন গপ্প লেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম। বিখ্যাত কবি, ঔপন্যাসিক, গল্পকার ও চলচ্চিত্রকার পেমেন্দ্র মিত্র। তাঁর জন্ম 4 সেপ্টেম্বর 1904, মৃত্যু 13 মে 1988। পরিচালনা করেছেন ডাকিনীর চর, কালো ছায়া, হানাবাড়ি। সৃষ্টি করেছেন ভূত শিকারী মেজকর্তা, ঘনাদার মতো চরিত্র। আজকের গল্প পেমেন্দ্র মিত্রের লেখা কলকাতার গলিতে। বিশ্বনাথ পাড়া গায়ের ছেলে। ঘুটঘুটে অন্ধকারে দুপুর রাতে বাঁশবনের ভেতর দিয়ে সে 3 ক্রোশ অনায়াসে বেরিয়ে আসতে পারে। অমাবস্যায় গ্রামের সীমানার শ্মশান থেকে মরা পোড়ানো কাঠ সে কতবার বাজি ধরে নিয়ে এসেছে। কিন্তু ভয় তার শুধু কলকাতা শহরকে, যেখানে 2 পায়ে এগোতে হলে মানুষের গায়ে ধাক্কা লাগে। ইলেকট্রিক আর গ্যাস লাইটের কল্যাণে যেখানে দিন কি রাত চেনবার জো নেই বললেই হয়, সেইখানেই এক রাতে সে যা বিপদে পড়েছিল তা জীবনে ভুলবার নয়। বিশ্বনাথ বলে, না, কলকাতা শহরে সন্ধ্যের পরে বেরোনো নিরাপদ নয়। আমরা হেসে উঠলে বলে, আহা, না, চৌরঙ্গি সেন্ট্রাল অ্যাভিনিউর কথা বলছি না। কলকাতাটা তো আগাগোড়া চৌরঙ্গি নয়। শোনো তাহলে, সেবারে গাঁয়ের লাইব্রেরির জন্য বই কিনতে কলকাতায় গিয়েছিলাম। ভেবেছিলাম একদিন থেকে এই বইপত্র সব কিনে রাত্রে ট্রেনেই বাড়ি চলে আসব। কিন্তু কলকাতা গেলে নতুন বায়োস্কোপের থিয়েটার না দেখে কেমন করে ফেরা যায়। প্রথম দিনটা তাতেই কেটে গেল। দ্বিতীয় দিনে কলেজ স্ট্রিটে গিয়ে সব বই টই সব কিনে ফেললাম। সঙ্গে বিছানাপত্র বা তরঙ্গ বাক্সের ঝঞ্ঝাটা ছিল না, শুধু একটি মাত্র সুটকেস। তাতে বইগুলো ভরে একেবারে সোজা শিয়ালদা স্টেশনে গিয়ে উঠলেই হতো। কিন্তু হঠাৎ কি খেয়াল হলো, ভাবলাম একবার অবিনাশের সঙ্গে দেখা করে যায়। অবিনাশ আমাদের গ্রামের ছেলে, স্কুলে আমার সঙ্গেই পড়াশুনো করেছে। কলেজে কয়েক বছর আমরা একসঙ্গে পড়েছিলাম। অবিনাশ বেশি দিন অবশ্য কলেজে থাকেনি। অত্যন্ত খেয়ালি ছেলে, কোনো কাজে বেশি দিন লেগে থাকবার মতো ধৈর্য ছিল না তার। ছেলেবেলায় থেকেই কেমন যেন একটা উড়ু উড়ু ভাব। বাড়ি থেকে যে কতবার সে ছেলেবেলায় পালিয়ে গেছে তার ঠিকানা নেই। বড় হয়েও তা সে স্বভাব যায়নি। কথা নেই, বার্তা নেই। হঠাৎ একদিন হয়তো শুনলাম অবিনাশ হেঁটে সেতুবন্ধন যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। তারপর হয়তো 2 মাস তার দেখাই নেই। আমরা কোনো রকমের প্রক্সি দিয়ে হয়তো সেবারে তার কলেজের খাতায় কামাইয়ের সংখ্যা কমিয়ে রাখলাম। কিন্তু এমনি করে আর কতদিনই বা রাখা যায়? বছর শেষে এক্সামিনেশনের সময় দেখা গেল অবিনাশ আমাদের প্রক্সি দেওয়া সত্ত্বেও কলেজে এতই কম দিন এসেছে যে তার পরীক্ষা দেওয়ার অনুমতি পাওয়া অসম্ভব। আমরা দুঃখিত হলাম। ছেলেটা এত আমোদে, এত মিশুকি ছিল যে আমরা সবাই তাকে ভালোবাসতাম। কিন্তু অবিনাশের যেন স্ফূর্তিই হলো। বললে, তবে আর কি, বর্মাটা একবার ঘুরেই আসি ভাই। তারপর আর অবিনাশের দেখা নেই। আমাদের থেকে তার ধাতই ছিল আলাদা। পৃথিবীটা যে মস্ত বড়, এই আনন্দেই তার মন ভরপুর হয়ে থাকত। পৃথিবীর এই বিশালতাকে দেশে দেশে নতুন পথে ঘুরে ঘুরে উপভোগ করে তার আশ মিটতে চাইত না। যেসব দেশ সে এখনো দেখেনি, তার আকর্ষণের কথা সে মাঝে মাঝে এমন তন্ময় হয়ে বলতো যে আমাদেরও কখনো কখনো মোহ ধরে যেত। এই কেমন যেন মনে হতো এই ছোট্ট শহরের ছোট্ট জানা কটি রাস্তা দুবেলায় যাওয়া আসায় জীবনের কোনো সার্থকতা নেই। পথে যেখানে অফুরন্ত, আকাশের যেখানে কুল কিনারা নেই, এমন জায়গায় বুক ভরে বড় করে নিঃশ্বাস না নিতে পারলে যেন বাঁচাই বৃথা।
আমাদের এই ক্ষণিকের মোহ অবশ্য খানিক বাদেই কেটে যেত, কিন্তু অবিনাশের এই মোহই ছিল সব। মাস তিনেক আগে আমার গ্রামের ঠিকানায় এই অবিনাশেরই একটা চিঠি পেয়েছিলাম বহুদিন বাদে। একটা গলির ঠিকানা দিয়ে লিখেছিল যে অনেক জায়গায় ঘুরে ফিরে সে কলকাতার এই ঠিকানায় আপাতত আছে। আমি এসে তার সঙ্গে যেন একবার দেখা করি। এতদিন বাদে তাকে সেই ঠিকানায় হয়তো পাওয়া যাবে না জেনেও একবার যেতে ইচ্ছা হলো। বাড়ির নাম্বারটা ভুলে গিয়েছিলাম, কিন্তু গলির নামটা মনে ছিল। ভাবলাম কলেজ স্ট্রিট থেকে বেশি দূর হবে না, ট্রেনেরও এখন দেরি আছে, একবার দেখা করেই যায়, যদি তাকে পাওয়া যায়। একটু খোঁজাখুঁজির পর একটা গলির রাস্তায় ঢুকে একজনকে জিজ্ঞেস করে জানলাম যে আর একটু গেলেই অবিনাশ যে গলিতে থাকে তা পাওয়া যাবে। রাত তখন বেশি নয়, বড় জোর 8টা হবে। কিন্তু গলি দিয়ে খানিক দূর হেঁটে একটু আশ্চর্য হয়ে গেলাম। কলকাতারই তো পথ, অথচ এই 8টার রাতে সেখানে একটি জনপ্রাণীও নেই। ভেবেছিলাম খানিক দূর গিয়ে আবার কাউকে পথের কথা জিজ্ঞেস করব, কিন্তু লোক কোথায়? তাছাড়া গলিটাও যেন ফুরোতে চায় না। এবার একটু সন্দেহ হলো, হয়তো ভুল পথে এসেছি। কিন্তু যে লোকটা আমায় খবর দিয়েছে আমায় ভুল পথ দেখিয়ে তার লাভ কি? নির্জন রাস্তায় চুরি ডাকাতি? কিন্তু আমার কাছে কি এমন 1,50,000 টাকা আছে যে চোরেদের ষড়যন্ত্র করতে হবে? আমার সাজ পোশাক দেখেও বড় লোক বলে ভুল করবার কোনো সম্ভাবনাই নেই। তবে আরও খানিকটা এমনি করে এগিয়ে গেলাম। পথ তেমনই নির্জন, বাতিগুলো এ পথে মিটমিট করে জ্বলে যেন সেই নির্জনতাকেই আরও বাড়িয়ে তুলছে। একে গ্যাস পোস্টগুলো অত্যন্ত দূরে দূরে, তার উপর কী কারণে জানি না আলো তাদের এতই ক্ষীণ যে রাস্তায় আলো হওয়া তো দূরের কথা, সেগুলো যে জ্বলছে এইটুকুই বুঝতে খুব কষ্ট হচ্ছে। খাস কলকাতার ভিতরে যে এমন রাস্তা আছে কে তা জানতো? দুপাশের বাড়িগুলো যেন মান্ধাতা আমলের তৈরি, কোনো রকমে হাড় বেরোনো ইট কাঠের জীর্ণ দেয়ালগুলো দাঁড়িয়ে আছে। না আছে কোনো বাড়িতে একটা আলো, না জনমনীষীর একটা শব্দ। সে রাস্তার বাড়িগুলো সারের পরে সার পোড়ো বাড়ির মতো খাঁ খাঁ করছে। ক্রমশ মনে হলো কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ নাকে আসছে। বহুদিন আলো বাতাস যেখানে ঢোকেনি, মানুষের বাস যেখানে বহুদিন ধরেই নেই, এমনি ঘরে ঢুকলে যেমন একটা গন্ধ পাওয়া যায়, গলিটার ভিতরে ঠিক সেই রকমই একটা গন্ধ পাচ্ছিলাম। লোকটা বলেছিল কিছু দূর গেলেই ডাইনে গলি পাওয়া যাবে, কিন্তু জনমানবহীন জীর্ণ বাড়ির সারের ভিতরে ডাইনে কি বাঁয়ে কোথাও কোনো পথ নেই। সামনের পথও খানিক দূর গিয়ে দেখলাম বন্ধ। যে পথে ঢুকেছি গলিটার ওই একটি মাত্র তাহলে বেরোবার রাস্তা। আশ্চর্য ব্যাপার, ওই লোকটা মিছিমিছি আমায় ভুল পথ দেখালো কেন? সেখান থেকে ফিরলাম, গলিটা যেন আরও অন্ধকার মনে হচ্ছিল। এতক্ষণ যে গ্যাস বাতিগুলো মিটমিট করে জ্বলছিল তারই কটা একেবারে নিভে গেছে দেখলাম। মনে হলো এই গলি থেকে বেরোতে পারলে বাঁচি। ভীতু আমি নই কোশমিনকালে, কিন্তু কলকাতা শহরের ভেতর এমন অভাবনীয় ব্যাপার দেখে গাটা কেমন যেন ছমছম করছিল। সবে তো প্রথম রাত। কলকাতা শহরে সমস্ত রাস্তা এখন লোকজনে গাড়ি ঘোড়ায় মানুষের শব্দে গমগম করছে, অথচ এই পথটা কেমন করে এমন নির্জন নিস্তব্ধ হয়ে গেল। মনে হলো আমি যেন বহুকালের প্রাচীন একটা শহরে এসে পড়েছি। সে শহরে লোকজন বহুকাল আগে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছে। কত বছর যে মানুষের পাশে শহরে পড়েনি তা কেউ জানে না। আমি যেন প্রথম সে শহরে নিস্তব্ধতাকে ভাঙলাম। খট খট খট, আমার নিজের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ কোথাও নেই। সে শব্দ অদ্ভুতভাবে নির্জন অন্ধকারের বাড়িগুলোর দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল।
ভ্যাপসা গন্ধটা ক্রমশ যেন বেড়ে গিয়ে অসহ্য মনে হচ্ছিল। না, এই গলি থেকে যত তাড়াতাড়ি বেরোতে পারি ততই মঙ্গল। কাজ নেই অবিনাশের খোঁজ করে, পরের একদিন আবার এলেই হবে। খানিক দূর গিয়ে স্তম্ভিত হয়ে পড়লাম। এদিকেও যে গলির পথ বন্ধ, কিন্তু তা কেমন করে হতে পারে? আমি একটা পথে যে গলিতে ঢুকেছি এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এ গলি দিয়ে এগোবার সময় আশেপাশে কোনো পথ তো দেখতেই পাইনি। তাহলে গলির দুমুখ বন্ধ হয় কেমন করে? ভাবলাম হয়তো আরও একটা পথ ছিল, যাওয়ার সময় আমার দৃষ্টি কোনো রকমে এড়িয়ে গেছে। এখন আসবার সময় ভুল করে সেটাতেই হয়তো ঢুকে পড়েছি। সেটারই মুখ এখানে বন্ধ, কিন্তু এরকম ভুলই বা হবে কেমন করে? আমি তো অন্যমনস্ক হইনি, আগাগোড়াই তো সজাগ হয়ে চলেছি। লোক না থাক, একটা বাড়িতেও যদি একটা আলো দেখা যেত তাহলে না হয় ডেকেই জিজ্ঞেস করতাম। যাই হোক, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই জেনে আমি আবার ফিরলাম। গলি থেকে বেরোতেই হবে আমায়। এবার সেই নির্জন অন্ধকার গলি দিয়ে শুধু নিচের পায়ের শব্দ শুনতে শুনতে এগিয়ে চললাম। গলিটা যেন ক্রমশ দীর্ঘ হয়ে চলেছে। আমার অজান্তে কেউ যেন সেটাকে বাড়িয়ে আরো লম্বা করে দিয়েছে। এবারেও যখন দেখলাম গলিটার মুখ বন্ধ, তখন সত্যি বুকের ভেতরটা কেমন যেন একটা করে উঠল। একে আমরা পাড়া গাঁয়ের লোক, ফাঁকা আকাশ ফাঁকা মাঠের মধ্যে মানুষ হয়েছে। শহরে এলে এমনি আমাদের হাঁপ ধরে, তার উপর এই ভ্যাপসা গন্ধ পড়া অন্ধকার গলি। চারিদিক থেকে সে যেন জেলখানার মতো আমাকে বন্দি করে ফেলবার ষড়যন্ত্র করছে। ওপরে যে একটু আকাশ দেখতে পাবো তারও জন্যে এমন একটা ধোঁয়াটে কুয়াশায় বাতাস আচ্ছন্ন হয়ে আছে যে তার ভিতর দিয়ে একটা তারাও দেখা যায় না। যতই এই অদ্ভুত ব্যাপারটার কথা ভাবছিলাম, মাথা ততই গুলিয়ে আসছিল। কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। সুটকেস বইয়ের ভারে বেশ ভারী ছিল, সেটা বয়ে বেশ ক্লান্তই নিজেকে মনে হচ্ছিল। এমনি করে আর খানিকক্ষণ ঘুরতে হলে তো ক্লান্তিতেই তো বসে পড়তে হবে। হঠাৎ বুকটা ধড়াস করে উঠল। দূরে একটা মিটমিট বাতির তলায় একটা লোক দাঁড়িয়ে আছে না। তাড়াতাড়ি করে সেদিকে এগিয়ে গেলাম। আরে এ তো আমাদের অবিনাশ! এতক্ষণের ভয়ে ভাবনা নিমেষে ভুলে গেলাম। আনন্দে চিৎকার করে তার নাম ধরে ডাকতেই সে চমকে ফিরে তাকালো। অবিনাশ! বললাম, কি আশ্চর্য, তোর খোঁজ করতেই প্রায় 1 ঘন্টা এই গলির ভেতরে ঘুরে হয়রানি হচ্ছে যে। বাবা, কি অদ্ভুত গলিতে থাকিস তুই, ঢুকে আর বেরোনো যায় না। অবিনাশ একটু হেসে বলল, এসেছিস তাহলে ঠিক। বললাম, এসেছি আর কই, তোর দেখা না পেলে এই গলির ভেতরেই তোর বাড়ি কি খুঁজে বের করতে পারতাম? সে কথার কোনো উত্তর না দিয়ে অবিনাশ বললে, আমায় তাহলে তোর মনে আছে ভাই? মনে থাকবে না কেন রে? না ভাই, মনে থাকে না। অথচ মানুষ যেটুকু মনে করে রাখে তার ভেতরেই আমরা বেঁচে থাকি। আমি হেসে বললাম, ছেলে তো ভূপর্যটক, আবার দার্শনিক হলি কবে থেকে? যাক, এখন তোর বাড়ি চল দেখি, তোর সব গল্প শুনতে চাই। অবিনাশ কেমন যেন একটু নিরুৎসাহ হয়ে বললে, আমার বাড়ি? আচ্ছা চল। আচ্ছা, আমার চিঠি পেয়েছিলি? হ্যাঁ, সে তো 3 মাস আগে। আরে তোর জন্য কত দিন অপেক্ষা করেছিলাম, তারপর আবার বেরিয়ে পড়েছিলাম। আবার? তাহলে ফিরলি কবে? অন্যমনস্কভাবে অবিনাশ বললে, এই আজ। এই আজ? এবারে গিয়েছিলে কোথায়? বলছি চল। সেই নির্জন গলি দিয়ে আমরা এগিয়ে চলেছে, কিন্তু আর তখন আগের কথা কিছুমাত্র মনে ছিল না। অবিনাশ বলতে লাগলো, এইবারে ভাই গেছিলাম বহু দূর। খিদিরপুরের ডকে বেড়াতে বেড়াতে
একদিন সুন্দর একটি জাহাজ দেখলাম। সুন্দর বলতে নতুন মনে করিস না যেন, জাহাজটা অনেক পুরনো। নোনা জল লেগে লেগে তার গায়ের রং চটে গেছে। মাস্তুলগুলো বহুদিনের পুরনো, চিমনিগুলো ধোঁয়ায় কালো হয়ে গেছে। আগাগোড়া জাহাজটা দেখলেই মনে হয় বহুকাল ধরে পৃথিবীর কত সমুদ্র সে যেন পাড়ি দিয়ে ঝুনো হয়ে গেছে। তার চেহারাতেই কেমন যেন একটা ভবঘুরে রুক্ষ রুক্ষ ভাব, সেইটাই তার সৌন্দর্য। তার ওপর যখন শুনলাম যে এখান থেকে মাল নিয়ে যাবে জবদ্বীপে, তখন আর লোভ সামলাতে পারলাম না। জবদ্বীপ নারকেল আর তাল গাছের সার তার তীর পর্যন্ত এগিয়ে এসেছে সমুদ্রকে অভ্যর্থনা করতে। বাতাসে তার জঙ্গলের মশলা গাছের গন্ধ, তার উপর গভীর বনের মাঝে তার বহু বড় পাহাড়। একেবারে মেতে উঠলাম, যেমন করেই হোক যেতেই হবে এই জাহাজে। জাহাজের ভাড়া দেওয়ার মতো পয়সা নেই। অনেক কষ্টে জাহাজের হেড খালাসিকে খোঁজ করে তার সঙ্গে ভাব করে তাকে কিছু ঘুষ দিয়ে লুকিয়ে যাওয়ার বন্দোবস্ত করলাম। জাহাজের একধারে বিপদের সময় ব্যবহার করার জন্যে তেরপোল ঢাকা ছোট্ট ছোট্ট বোট টাঙানো থাকে। ঠিক হলো, তারই একটার ভেতর আমি থাকব, কেউ তাহলে টের পাবে না। হেড খালাসি কোনো এক সময় লুকিয়ে এসে আমায় খাবার দিয়ে যাবে। গভীর রাতে জাহাজে চড়ে সেই বোটের ভেতরে গিয়ে হেড খালাসির নির্দেশ মতো লুকিয়ে রইলাম। ভোর হওয়ার আগে জাহাজ ছেড়ে দিলে তারপর কদিন কি অদ্ভুতভাবেই না কাটিয়েছি। সারাদিন তার ভেতরে লুকিয়ে থাকি, তেরপোল একটু ফাঁক করে আকাশ দেখি আর জাহাজের শব্দ শুনি। গভীর রাতে যখন সব নির্জন হয়ে যায়, জাহাজের খোলে কজন ইঞ্জিনিয়ার ও ফায়ারম্যান এবং ওপারে হাল ঘোরাবার হুইলে একজন নাবিক ছাড়া যখন আর কেউ থাকে না, তখন একবার করে বেরিয়ে নির্জন ডেকের একটি কোণে রেলিং ধরে দাঁড়াই। এমনই করে কদিন বাদে ডাঙায় এসে পৌঁছালাম। আগে ঠিক ছিল সবাই নেমে গেলে কোনো এক সময়ে হেড খালাসি এসে আমায় নামবার ব্যবস্থা করে দেবে। কিন্তু বন্দরে জাহাজ ভেরবার আগের রাতে সে এসে আমায় জানিয়ে গেল যে তা হওয়ার উপায় নেই। এখানে মাল নামানো হয়ে গেলেই জাহাজটাকে শটান ড্রাই ডকে রং করাবার জন্যে পাঠানো হবে ঠিক হয়েছে, সুতরাং সেভাবে নামা যাবে না। তাহলে উপায়? হেড খালাসি বললে যে উপায় আছে। সবাই যখন জাহাজ ফেরবার সময় যে যার কাজে ব্যস্ত থাকবে, তখন যদি আমি জাহাজ থেকে জলে পড়ে একটুখানি সাঁতরে যেতে পারি তাহলেই হয়। তাতেই রাজি হলাম। জাহাজ জেটিতে লাগবার আয়োজন চলছে। এমন সময় সন্তর্পণে আমি বোটের ঢাকনি সরিয়ে নেমে পড়লাম। পটলিটা আমার পিঠেই বাঁধা ছিল। রেলিংয়ের ধারে গিয়ে জেটির উল্টো দিকে ঝাঁপ দিতে আর কতক্ষণ, কেউ দেখতেও পেল না। ঝাঁপ দিয়ে পড়লাম ঠিক, কিন্তু সেই মুহূর্তে জাহাজটা জেটিতে ভেরবার জন্যে পাশে সরতে আরম্ভ করল। জাহাজের বিশাল প্যাডেলের খায়ে জল তোলপাড় হয়ে উঠল। কি ভীষণ তার টান! প্রাণপণে আমি সেই টান ছাড়িয়ে আসতে পারলাম না। সেই ঘুরন্ত ভয়ঙ্কর প্যাডেলের দিকে তলিয়ে গেলাম। আমি শিউরে উঠলাম, বললাম, তারপর? তারপর সেই প্যাডেলের ঘা কি ভয়ঙ্কর লেগেছে দেখবি। সামনে একটা গ্যাসের বাতি জ্বলছিল। অবিনাশ তার জামাটা তুলে দেখালো। এ কি, জামার নিচে যে কিছু নেই, একেবারে ফাঁকা শূন্য। ভালো করে আবার চেয়ে দেখলাম, দেহ নেই, কিছু নেই। ওধারে গ্যাস পোস্টে সে জামা তলা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে। ওপরের দিকে চাইলাম, সেখানে অবিনাশের মাথা নেই, শূন্য শূন্য, সব শূন্য। অস্ফুট চিৎকার করে সুটকেসটা হাতে আমি দৌড়াতে শুরু করলাম, কিন্তু কোথায় যাব? যেদিকেই যাই নির্জন গলির মুখ বন্ধ। চিৎকার করে একটা পুরো বাড়ির দরজায় খা দিলাম,
আর ভিতরে দরজা জানলা পর্যন্ত শ্রীর আঘাতের প্রতিধ্বনি ছটছট করে উঠল, কিন্তু কোনো সাড়া নেই। অন্ধকারগুলি মনে হলো আমার চারিধারে সংকীর্ণ হয়ে আসছে, অসহ্য তার ভ্যাবসা গন্ধ। তারপরে 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 আমার আর মনে নেই। জ্ঞান যখন হলো তখন দেখি কে একজন আমায় বলছে, उतरिए बाबू, ये शियालदा स्टेशन है। শিয়ালদা স্টেশন। অবাক হয়ে দেখি আমি আমার সুটকেস সমেত একটা রিকশায় বসে আছি, সামনে শিয়ালদা স্টেশন। নেমে পড়ে তার ভাড়া চুকিয়ে দিলাম, কিন্তু কখন কেমন করে যে আমি রিকশায় উঠেছি কিছুই মনে করতে পারলাম না। হ্যাঁ, তারপর খোঁজ নিয়ে জেনেছি অবিনাশ 2 মাস আগে জাভার বন্দরে এমন করেই মারা গেছিল। এতক্ষণ শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের লেখা কলকাতার গলিতে। গল্প পাঠে অসিত নস্কর, অবিনাশের ভূমিকায় দেবজিৎ মণ্ডল এবং গল্পের সূত্রধর আমি অঙ্কন। দেখা হচ্ছে ফের পরের এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন আমাদের অন্যান্য গল্পগুলো। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।